কৌশিক বললে বিশ্বাস করবে না, 15টা বাচ্চা মিসক্যারেজ হয়েছে 5 বছরে। ডিভোর্স হচ্ছে, পরকীয়া হচ্ছে। কেন হচ্ছে? পরকীয়া করছে বলে ডিভোর্স হচ্ছে। প্রথম কথা, পরকীয়া একটা এমন জিনিস, জিনগত সমস্যা, একটা জিনগত সমস্যা। আমি জানি না, বললাম অনেক, তুমি মানে অনেক নেগেটিভ উত্তর পাবে আমি যে পডকাস্টে যেই কথাগুলো বলছি। তুমি যদি পূর্বপুরুষ খুঁজে দেখো, ডেফিনেটলি বাবার নয় দুটো বিয়ে, নয় ঠাকুরদার দুটো বিয়ে থাকবেই। আমার পায়ে ধরার মতন, উনি আমার মায়ের বয়সী। তুমি এমন কিছু করো আমার ছেলে আর আমার ছেলের বউ যেন আবার আগের মতন হয়ে যায়। কারণ এটা আমার ছেলে নয়, মেয়েটা বলছে এটা আমার সেই স্বামী নয় যে আমাকে এত ভালোবাসা দিয়েছে। আমি বেশিরভাগ দেখেছি যে চিট করছে না, সে জানে চিটিংটা হচ্ছে চয়েস, সে অজান্তে করছে না। আর ভীষণ ডেঞ্জারাস সেই সব ছেলেমেয়েরা হয়, আমি মনে করি, দোষ করে অন্যের কাঁধে বন্দুক ফেলে দেওয়া। কেমন? জিজ্ঞেস করো, আমি বলছি। মানে আমি শুনছি, আমি ইচ্ছা করে পরকীয়াটা ইচ্ছা করে করেছে, তোমার জন্য করেছি। চলছে এটা, ছেলের বউ ভালো থাকবে। এখন বেশিরভাগ শাশুড়ি মেনে নিতেও পারে না, একদম মানে খুব ধ্রুব সত্যি কথা। আবার এরম শাশুড়িও আমি দেখেছি, ছেলে অন্য জায়গায় রিলেশনে অ্যাফেয়ারে জড়িয়ে গেছে, ছেলেকে মানে ছেলের বউয়ের মধ্যে সম্পর্ক মধুর করবে বলে সে কাউকে না বলে আমার কাছে এসে বলছে আমাকে কি করতে হবে বলুন, আমার ছেলের বউ যেন বাড়ির লোকেরা চাইছে। ছেলের বউ ভালো আছে, শাশুড়ি সহ্য করতে পারছে না। ছেলে এতদিন আমার হাতের গ্রিপে ছিল, আপনি এমন কিছু করুন যে ছেলের বউয়ের মধ্যে যেন বিচ্ছেদ হয়ে যায়। আপনি শাশুড়ি বৌমাকে এমন বান মারুন যেন ও মরে যায়। এরকম বহু 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 আসে। বা এটা খুব প্রবলেম হচ্ছে, যায় খুব সমস্যা হচ্ছে। বড় যা যদি একটুখানি উন্নতি করে বা ছোট যা যদি একটু উন্নতি করে, একে অপরের মানে অপোজিট যে আছে, ধরো বড় যা অনেক উন্নতি করেছে, সেটা ছোট যা সহ্য করতে পারে। তো নমস্কার বন্ধুরা, কেকে পডকাস্ট আবার স্বাগত জানাই। আজকে আমাদের সাথে আছে আনন্দিতা শাস্ত্রী। আমাদের আগের পডকাস্টে আপনারা দেখেছেন, খুবই সুন্দর কথা বলেছেন। এবং আজকের পডকাস্টে আমরা শুনবো বশীকরণ, পুতুল ক্রিয়া এবং একটা ছেলে যখন দেখে যে আমার বউ প্রেগনেন্ট, তারপর তারা যে এটা পরকীয়াতে জড়াতে চায়, ছেলেদের কথা বলছি আমি, তো সেটা কেন, কি জন্য, এবং সেটা হলে কতটা এফেক্ট হতে পারে, এবং মানুষের যে এত লালসা, হিংসা, নিজের মানে কি বলবো, বশীকরণ করছে বা কোনো ক্রিয়াকে যাতে বাচ্চা নষ্ট হয়ে যেতে পারে। তাই জন্যই আপনাদের সাথে যদি এরকম ঘটনা ঘটে থাকে, আমার এই কথা বা ইন্ট্রোটা শেষ হওয়ার পরপরই কিন্তু বাদিকে নাম্বার দেওয়া আছে, দিদির নাম্বার দেওয়া আছে, আপনারা যোগাযোগ করবেন। আর আমার সাথে যোগাযোগ করতে হলে যে নাম্বারটা লিঙ্ক করছি আপনারা দেখতেই পাচ্ছেন। আর বেশি কথা বলবো না, ডাইরেক্ট দিদির কাছে। কেমন আছো দিদি? ভালো আছি, তুমি কেমন আছো? এই চলছে। দিদি আজকে আগে প্রথমে বলি, তোমার একটা ভিডিও তোমার মিলিয়নে গেছে ফেসবুকে, থ্যাংক ইউ সো এবং মাচ। খুবই ভালো লাগলো জিনিসটা গেছে। তোমার প্রথম পডকাস্টেই তুমি এতটা পপুলার হয়েছো না? অ্যাকচুয়ালি পপুলারের কোনো ব্যাপার না, যেটা বাস্তব আমি সেটাকে তুলে ধরেছি। যেমন মানুষের মধ্যে একটা ধারণা বশীকরণ সবাইকে করা যায়, বশীকরণ বলে কিছু হয় না, আর চাইলেই যে বশীকরণ করা যায় তা নয়। এই কথাটা আমি আগেই তোমাদের সবাইকে বলেছি, কিন্তু এখন কিছু করার নেই। মানুষ এতটাই নিরুপায় হয়ে গেছে, সবার কাছে যাচ্ছে বশীকরণ করব, বশীকরণ করব, বশীকরণ চাই। কেউ যদি বলে আমার 21 দিন লাগবে, 7 মানে 1 মাস লাগবে, তাহলে তাদের মনোপ্রত হয় না। কারণ আমাদের যে মেম্বাররা আছে, যারা আসে, যেসব ক্লায়েন্টরা আমাদের কাছে আসে, তাদের কাছে এত ধৈর্য নেই। ওরা এতটাই ফার্স্ট্রেটেড হয়ে গেছে যে তাড়াতাড়ি, কারণ এত লোকের কাছে যাচ্ছে, জ্যোতিষীরাদের কাছে, এত মানে তান্ত্রিক জ্যোতিষীদের কাছে যায় মানুষেরা এই বশীকরণ করে। সবাই চায় যে আমি যাচ্ছি, কিছু একটা সুরাহাও পেয়ে আসবো। এবার যাদের কাছে যাচ্ছে তারাও ফেক কমিটমেন্ট করে ফেলে। কেউ বলে 7 দিনে হবে, কেউ বলে 3 দিনে হবে, কেউ বলে 21 দিনে হবে, কিন্তু এরকম হয় না। তার থেকেও বড় কথা দিদি, একটা জিনিস আমি দেখেছি, আমাকে এরকম অনেকে ফোন করে, এবং আমি যখন মানুষদের সাজেস্ট করি যে আপনারা ওখানে দেখে ফোন করুন, ফোন করে বলছে যে দাদা এত টাকা বলছে, আমি পারবো না। দেখো, টাকাটা না টোটালি যারা করে তাদের উপর ডিপেন্ড করছে। হ্যাঁ, এবার তোমার যদি সাপোজ, আমি তোমাকে বোঝাচ্ছি, প্যান্ডিও আছে, আবার র্যান্টাকও আছে। যার যেমন গ্যাস, ডক্টর হিসাববাবু সেই হিসাব করেই ওষুধ দেয়। এবার
কারা কেমন ডিমান্ড করে। অনেকের এখন এটা পুরো ব্যবসা হয়ে দাঁড়িয়েছে, তো অনেকের অনেক অনেক হাই ডিমান্ড হয়ে যায়, কিন্তু যার যেটা করতে খরচা তাকে তো দিতে হবে, জিনিসপত্র কিনে তো করতে হবে, নইলে সেতে সুরাহ পাবে কি করে। এটা তো উং ফং ফিট করে দিলে গাঁদা ফুল দিয়ে দিলে কাজ হবে না। আমার কাছে দুর্গাপুর থেকে বর্ধমানে একটা ক্লায়েন্ট এসেছিল, প্রায় 4-5 বছর ধরে ওনার পায়ে না চামড়া মানে খসে খসে পড়ছে, জায়গাটা পুজ রক্ত। কলকাতায় টপিক্যালে উনি দেখাচ্ছিলেন, তো প্রচুর রক্ত পড়াচ্ছে, পুজ জমে যাচ্ছে, পা ফুলে গেছে। তো অনেক ডাক্তার দেখিয়েছে, তো উনি এসেছিলেন দুর্গাপুর থেকে, শিয়ালদা চেম্বারে না বর্ধমান চেম্বারে এসেছিল আমার। তো ওনার পায়ে কি হয়েছে যে দুর্গন্ধ, চামড়া খসে খসে পড়ছে না। উনি যদি আমার পডকাস্ট দেখেন উনি 100% উনি বুঝতেই পারবেন যে ওনার কথা বলছি। হাজব্যান্ড ওয়াইফ দুজনেই বয়স্ক, একজনের ওয়াইফের বয়স তখন ছিল 55 বছর, আর মানে ওরকমই হবে, আর হাজব্যান্ডে ধরো ওই 62-65 এরকম। তো কিছুতেই উনি ঠিক করতে পারছিলেন না, উনি প্রতিনিয়ত টপিক্যালে আসতো। তো আমাকে কোনো রকমভাবে কোনো রকম রেফারেন্স আমার ঠিক মনে পড়ছে না, তাও এটা আমি 5-6 বছর আগেকার কথা বলছি, নট নাও, এখনকার কথা বলছি না। উনি মেডিসিন লাগাচ্ছে, উনি ওষুধ খাচ্ছে, নানা রকম টোটকা ইউজ করছে, কিছুতেই ওনার পা ঠিক হচ্ছে না। পায়ের উপরে মানে পায়ের পাতার উপরটার কথা বলছি, বুড়ো আঙুলের থেকে এরকমভাবে আস্তে আস্তে স্প্রেড করে যাচ্ছে। তো আমাকে আসলো, আমি ওনাকে দেখলাম, দেখে উনি আমাকে বললো যে ম্যাডাম এরম এরম হচ্ছে, আমি অনেক ডাক্তার দেখিয়েছি, আমার কিছুতেই কিছু ঠিক হচ্ছে না, আমি এটা কি করলে কি করতে পারি। আমাকে বললো নানা রকম টেস্ট করেছে, ওখানের মাংস নিয়েও টেস্ট করেছে, কিন্তু কোনো রিপোর্ট তার নেগেটিভ আসেনি, সব রিপোর্ট ভালো, কিন্তু ডক্টররাও অবাক হয়ে যাচ্ছে কমছে না কেন। ওখানে ওনাকে বান মারা হয়েছিল, অলরেডি তো সে 8-10 বছর ধরে ভুগছে। অনেক দিন ধরে তো। হ্যাঁ, এবং আমি তাকে একদম ঠিক করে দিয়েছিলাম, একদম ঠিক করে দিয়েছিলাম। ওনার অ্যাকচুয়ালি যায় না প্রচণ্ড, এখন বাড়িতে এটা খুব প্রবলেম হচ্ছে, যায় খুব সমস্যা হচ্ছে। বড় যা যদি একটুখানি উন্নতি করে বা ছোট যা যদি একটু উন্নতি করে, একে অপরের মানে অপোজিট যে আছে, ধরো বড় যা অনেক উন্নতি করেছে, সেটা ছোট যা সহ্য করতে পারে না, বা ছোট যা যদি অনেক উন্নতি করে বড় যা সহ্য করতে পারে না, তখন কি করে, এখন মানুষ এত প্রতিহিংসায় নেমে গেছে, কেউ কারোর ভালো দেখতে পারে না। ও ইনকাম করছে তার মানে তো অনেক ও বড়লোক হয়ে যাবে, তার মানে তো অনেক অ্যাসেট করে ফেলবে, তার মানে তো অনেক উঁচুতে হয়ে যাবে, ওর মানে দর বেড়ে যাবে, যেটা এখন হচ্ছে। কিভাবে ওকে নিচে পা ধরে টেনে নামিয়ে নেওয়া যায়, এখন মানুষ এতটাই হিংসায়। আর বান মারার ব্যাপারটা কি হচ্ছে জানো তো, বান মারছে মানুষ এখন, কিছু তান্ত্রিক আছে পয়সার লোভে, মানুষের ভালো তো করতে পারছেই না, কিভাবে মানুষের ক্ষতি করবে, শুধু ওই যে বান মারলে একটা ভালো টাকা পাওয়া যায়, হ্যাঁ, ওই হিসাব করে মানুষকে একেবারে শেষ করে দিচ্ছে। বান মারলে তো ডেফিনেটলি সে আস্তে আস্তে শেষ হয়ে যাবে, তার মানে আজকে বান মারছে আর কালকে ভালো হয়ে যাবে, কালকে সে মরে যাবে তা না, কিন্তু আস্তে 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 সে শেষ হয়ে যাবে একদম। তার উপরেও তো এফেক্টটা পড়ছে। এখন সে বুঝবে না যে ধরো বান অনেক রকম হয়, জ্বালা বান হয়, অনেক অনেক না রকম না বান মানে হয়। ধরো না তুমি একজন তান্ত্রিক তো দিদি, তুমি কাউকে বান মেরেছো, হুম। সে ভালো খারাপ জানি না, কিন্তু তুমি একদিন ওর ফল পাবে, তুমিও জানো। হ্যাঁ, এটা সবাইকে যে এখন তান্ত্রিকরা কি বলতো, ভালো কাজ তো করছে না, না। এবার এত মানুষের মধ্যে হিংসা ভরে গেছে, ভাই ভাইয়ের ক্ষতি চাইছে, জায়ের ক্ষতি চাইছে, বেশিরভাগ ক্ষতি শ্বশুর বাড়ির লোকেরা চাইছে। ছেলের বউ ভালো আছে, শাশুড়ি সহ্য করতে পারছে না, ছেলে এতদিন আমার হাতের গ্রিপে ছিল, আপনি এমন কিছু করুন যে ছেলের বউয়ের মধ্যে যেন বিচ্ছেদ হয়ে যায়, আপনি বৌমাকে এমন বান মারুন যেন ও মরে যায়, এরকম বহু 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 আসে। বা তোমাকে মানে দেখো, অনেকে ভাববে কি তন্ত্র বলে কিছু হয় না, বান বলে কিছু হয় না, কিন্তু যাদের হয় তারাই জানে এটা কত ভয়ঙ্কর। তুমি মানে আমি পডকাস্ট করছি, তুমি যখন এই পডকাস্টটা ছাড়বে, কত লোকে কত কথা বলবে, কিন্তু যাদের হয়েছে তারাই জানে যে এমনও হয়েছে, হাজব্যান্ড ওয়াইফ হ্যাপি ফ্যামিলি। আমি তোমাকে এটা আমার ব্যারাকপুরের ঘটনা বলছি, যেই ঘটনাটা এখন বলছি, হাজব্যান্ড ওয়াইফ হ্যাপি ফ্যামিলি, তার একটা ছেলে মেয়ে আছে, মেয়েটা ধরো ওই 7-8 বছর বয়স, ওদের মতন সুখী পরিবার আমাকে এসে যতটুকু বলেছে, মেয়েটা ওরকম হয় না, ভীষণ হ্যাপি ফ্যামিলি ছিল, মানে ওদের মতন সুখী, মানে ওর বউটা এসে বলছে যে আমাকে বলছে ম্যাডাম এরকম আমরা সুখী ছিলাম ভাবতে পারবেন না। কি হলো জানো তো, ওদের লাভ ম্যারেজ, অনেক কষ্ট করে একটা সন্তান হয়েছে,
মানে ওদের কোনো একটা প্রবলেম ছিল। ওটা আমাকে যেটা বললো যে ম্যাডাম আমার মধ্যে কোনো প্রবলেম ছিল না, আমার হাজব্যান্ডের মধ্যে প্রবলেম ছিল। হতেই পারে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে, এখন তো মানে গাইনোকোলজিস্ট প্রবলেম প্রচুর হচ্ছে, বেবি হতে প্রচুর অসুবিধা হচ্ছে। তো ওরা প্রপার ট্রিটমেন্ট করে বাচ্চাটা নেয়। শাশুড়ি কোনো একটা জায়গায় গিয়ে এমন করেছে, কারণ ছেলে বউ যেটা বলছে সেটাই করছে। বউ যেটা বলছে তার মানে স্বামী স্ত্রী, এখন শাশুড়ি ননদের একটা ধারণা সুখে শান্তিতে বউ শাশুড়ি মানে স্বামীর কথা শুনলেই মনে হয় যে আমার হাতের বাইরে চলে যাচ্ছে। বাবা, পরের বাড়ির মেয়ের আমার বাবু অনেক কথা শুনে ফেলছে, বাবু আমার হাতের বাইরে চলে যাচ্ছে, এমন কিছু করতেই হবে। একটা এটা এখন খুব চলছে, এটা ছেলের বউ ভালো থাকবে। এখন বেশিরভাগ শাশুড়ি মেনে নিতেও পারে না, একদম মানে খুব ধ্রুব সত্যি কথা। আবার এরম শাশুড়িও আমি দেখেছি, ছেলে অন্য জায়গায় রিলেশনে অ্যাফেয়ারে জড়িয়ে গেছে, ছেলেকে মানে ছেলে ছেলের বউয়ের মধ্যে সম্পর্ক মধুর করবে বলে সে কাউকে না বলে আমার কাছে এসে বলছে আমাকে কি করতে হবে বলুন, আমার ছেলে ছেলের বউ যেন ভালো থাকে। এরম শাশুড়িরও ব্যাখ্যা আছে, ওটা আমি পরে আসছি। কি করেছে, এমন করেছে যে ছেলেটা ঘরে কিছুদিন মানে খুব ভালো, মানে প্রায় 8-9 বছর এত ওরা ভালো সম্পর্ক, ভালো সম্পর্ক মানে লাভ ম্যারেজ, মানে যেমন হয় ওদের মধ্যে ঝামেলা ঝাঁটি অশান্তি সেরকম কিছুই ছিল না। কিন্তু শাশুড়ি বরাবরই অশান্তি করত। ছেলের এক ফ্যামিলি যেহেতু, একটা ছেলে, কোনোদিনই ছেলে চায়নি যে আমি আলাদা হব। যেমন আমার বইয়ের উপর একটা আমার দায়িত্ব আছে, আমার বাবা মার উপরও একটা দায়িত্ব আছে। ছেলেটার বাবা নেই, ছেলেটার বাবা ক্যান্সারে মারা গেছিল। তো মা একটা একটা এখানে একটা সিম্প্যাথি কার্ড শাশুড়িটা খেলেছে। এই কারণেই খেলেছে যে আমি এত কষ্ট করে তোকে মানুষ করেছি, তুই আমার সাথে এরম ব্যবহার করছিস। ছেলেটা কিন্তু কোনোদিনই খারাপ ব্যবহার মায়ের সাথে করতো না। ছেলেটা নিরুপায়, যে ছেলেটার দোষ বলতে এটাই যে আমাকে বলছে যে আমার বর কোনোদিন কেন শাশুড়ির সামনে আমাকে ছোট বড় কথা বলেনি, মানে কেন তুমি আমার হয়ে বাবু তুই কেন কথা বললি না, যেটা হয় তোর বউ এরকম করছে। বলছে আমি দেখছি আমার চোখের সামনে রান্না করেছি, রান্না ভালো হয়েছে, সব ঠিক হয়েছে, কোনো না কোনো অজুহাতে বলছে আমি খেতে পাচ্ছি না, ফুলো ফেলে দিল খাবারটা ধরে। এখন সেই ছেলে বলছে আমি, আমার জ্বর আমার পায়ের গোড়ায় এসে শুয়ে থাকতো, বসে থাকতো, আমার পা হাত পা ব্যথা করছে, পা টিপে দেওয়া। আমি যেহেতু ও চাকরি করতো, মানে দিনের বেলাটা একসঙ্গে খেতে পারতো না, রাত্রিবেলা এসে ওরা একসাথে খেত, সন্তান, স্বামী স্ত্রী আর বৌমা। আর শাশুড়ি বলতো তুমি খেয়ে নাও না, বাবুকে আমি খেতে দেবো, তুমি খেয়ে নাও না, বাবুকে আমি খেতে দেবো। বউ তো, তখন বউ বলতো মা আপনি খেয়ে নিন, আমরা একসাথে খাবো, বা আপনি এখনো যদি মনে করেন যে আপনি খাবেন না তাহলে সব একসাথে খাবো। আর যেই বাড়িতে আসতো মা, এবার ছেলে ন্যাচারালি জিজ্ঞেস করতো মা তুমি খাওনি না, বউ হাজার ব্যস্ত আছে আমি খেতে বলিনি, নিজের থেকে তুমি তাহলে খাওয়া চাইলে না কেন, খেতে দিতে পারত, তাহলে তো খেতে দিতে পারতো। বলছে না ও ব্যস্ত আছে বলে আমি চাইনি। এদিকে বউ অলরেডি বলে বসে আছে যে আমি বহুবার বলেছি তুমি খেয়ে নাও, আর তোমার যদি ওর সঙ্গে খেতে ইচ্ছা করে আমাদের সবার সাথে, ছেলে আসলে ছেলের সাথে খাবে, তাহলে আমরা একসাথে খাবো। এটা কিন্তু সে ছেলেকে জানালো না, কিন্তু ছেলে তো বুঝতে পেরে গেছে আস্তে 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 কি ব্যাপার। এবার যখন ছেলে বুঝতে পারছে, এবার একটা দুটো মায়ের মায়ের এগেনস্টে কথা বলতে শুরু করেছে। ও পেয়েছে খাটের তলায় বলে একটা এরকম উর্দুতে লেখা, খাটের তলায় উর্দুতে লেখা একটা ভারী কিছু দিয়ে চাপা দিয়ে রেখে দিয়েছে। ও যখন ওই লেখাটা পেয়েছে, যেমন ও আমাকে বললো যে আমি বিশ্বকর্মা পুজোর আগে ঘর ঝাড়া হয়, ঘর ঝাড়তে গিয়ে আমি এটা দেখেছি খাটের তলায় না আলমারি তলমারি কতটা মনে পড়ছে না, ভাটা ইট দিয়ে না কি দিয়ে চাপা দিয়ে রেখেছে। আমি ওই লেখাটা দেখে, উর্দুতে লেখে তো, ওই লেখাটা দেখে আমি বললাম এটা মুসলিম তন্ত্রের কাজ। তো ও এমন করে দিয়েছে ছেলেটা মেয়েটার সঙ্গে থাকে না। ইয়েস, ছেলেটাও এখন আর সঙ্গে থাকে না। যেই বউ ছাড়া যে কিচ্ছু বুঝতো না, এখন বউকে দেখলেই মাথা গরম হয়ে যায়, বউয়ের সাথে এক ঘরে থাকে না, বউকে সহ্য করতে পারছে না। মেয়েটাকে মানে মেয়েটাকে যেহেতু সন্তান, মেয়েটাকে তো অবশ্যই ভালোবাসে, এত কিছুর পরেও মেয়েটাকে ভালোবাসে না এটা নয়। আমাকে যেটাও বললো যে দিদি মেয়ের উপর দায়িত্ব কর্তব্য সব করছে, কিন্তু একটা ফর্মালিটি তৈরি হয়েছে, আমি গত 6 মাস ধরে দেখছি। মানে বাড়িতে ঢুকলেই ওর ওর মধ্যে একটা, আমাকে দেখলেই একটা তৃতীয় বিরক্ত ভাব, মা ছাড়া কিছু বুঝছে না। মা ছাড়া সন্তান তো মাকে ভালোবাসবে এটাই ন্যাচারাল, কিন্তু এরকম ওর মধ্যে একটা পরিবর্তন অনলি ফর যারা স্বামী আর স্ত্রী, যারা স্ত্রী স্বামীকে চেনে বা স্বামী স্ত্রীকে চেনে, তারাই বুঝতে পারবে যে সামনে থেকে পরিবর্তনটা কেমন ধরনের হচ্ছে। এটা আমি বলছি, বলাটা একরকম ভাবে শুনতে লাগবে, কিন্তু যে অনুভব করছে সে ডেফিনেটলি বুঝতে পারবে যে কেমন ভাবে সে তার পরিবর্তন হচ্ছে। যেই ছেলে বইয়ের হাতে এসে পুরো টাকা দিত, যেহেতু সংসার পুরো চালাতো, সে এখন আমাকে এক পয়সা দেয় না দিদি, শাশুড়ির হাতে পুরো টাকা তুলে দেয়।
বা এরমও হয়েছে শাশুড়ির হাতেও দেয়নি, নিজের কাছেই টাকা রেখে দিচ্ছে, আমি টাকা চাইলেও আমাকে টাকা দিচ্ছে না, মানে আমি কিছু কিনতে চাইছি আমাকে টাকা দিচ্ছে না, এরম কিন্তু ও নয়। আর ওর অস্বাভাবিক খিদে বেড়ে গেছে। খাওয়ার হুম। মানে নর্মাল খাওয়া দাওয়া যেগুলো। হ্যাঁ, অস্বাভাবিক খিদে বেড়ে গেছে। জিন চালান করেই আমি এটা করা হয়েছে, যে ওদের মধ্যে দূরত্ব বাড়িয়ে দিচ্ছে, যে যেন ছেলেটার মধ্যে এমনই হোক যে মেয়েটাকে দেখলেও ঘৃণা পাচ্ছে, মেয়েটা যেন রাগ করে যেভাবে হোক ওর থেকে চলে যায়। আমাকে বললো, আমি কি করতে পারি দিদি? তখন আমি বললাম, আমি কিছু ক্রিয়া করলাম, আমি বললাম তুমি এর যা যা পদ্ধতি আছে সেগুলো বললাম। তো ও এসছে আমার কাছে, হয়ে গেল 3 মাস। এখন আস্তে 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 আবার ওদের মধ্যে রিলেশনটা ঠিক হচ্ছে। আজকে কাজ করলেই তো আর কালকে ঠিক হয়ে যাওয়া যায় না। তুমি যে বললে যে ওর ওনার শাশুড়ি মা করেছেন, হুম। মহিলাটার শাশুড়ি মা করেছেন, এটা তুমি জানলে কি করে? তো ওর বাড়ি থেকে তো পাওয়া গেছে, ওর ও, বাড়িতে তো কেউ আসে না। মানে ওনারা তিনজন, না ওরা স্বামী স্ত্রী 3 জন, মেয়ে? স্বামী স্ত্রী মেয়ে ওর শাশুড়ি থাকে। আর মাঝখানে 2-3 দিনের জন্যে মাসি শাশুড়ির কাছে গিয়েছিল ওই মহিলাটা, মানে ওনার শাশুড়ি। বলছে দিদি এর মধ্যে তো আমার বাড়িতে আসার কেউ নেই, আমার ননদ নেই, আমার যা নেই, আমার কেউ নেই, একটা সন্তান, আমি এক সন্তানের মানে বউ, তো এই ক্ষতি কে করবে? নিশ্চয়ই আমার স্বামী করবে না। না, আস্তে 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 পরিবর্তন এসছে, এখন আশা করি আগের থেকে অনেকদিন আমার সঙ্গে কানেকশন নেই, আশা করি এখন ভালো হয়ে গেছে, নিশ্চয়ই প্রবলেম হলে আমাকে ফোন মানে করতো। মানে কেমন অদ্ভুত না, নিজের মা মা নিজের ছেলে। এরকম, মা বলে না, এখন মানুষ না, মানুষের মা বলো, বাবা বলো, ভাই বলো, বোন বলো, এখন ঘরে ঘরে না বেশিরভাগ একটা করে সন্তান, জানো তো। হুম। আমাদের বাবা মাদের সময় বা তোমার বাবা মার সময় বা আমার দাদু দিদাদের সময় একটা করে সন্তান ছিল না। না। দেখবে 2-3টে সন্তান হুম ঘরে হুম ঘরে ছিল। হুম হুম। এখন যেহেতু একটা করে সন্তান হয়ে গেছে, বাবা মার মধ্যে তাকে খাওয়াচ্ছি, তাকে পড়াচ্ছি, ভালো এডুকেশন দিচ্ছি, ও যাতে আমাকে দেখে। তারপর ছেলেকে সুন্দরভাবে মানুষ করলো, মানুষ করার পর একটা যতদিন বিয়ে হয়নি মায়ের আঁচলে আঁচলে ঘুরতো, যেই বিয়ে হয়ে গেল সেই ছেলেটা আবার বউয়ের সাথে একটু বউকে ইম্পর্টেন্স দিচ্ছে, বউকে ভালোবাসছে, বউকে এটা কিনে দিচ্ছে, বউটা ওটা কিনে দিচ্ছে, সেগুলো শাশুড়ি শ্বশুরটা সহ্য করতে পারে না। বেশিরভাগ, সবার ক্ষেত্রে বলছি না, বেশিরভাগ। এই যে যেমন তোমায় ধরো আমি বলছি, আরেকটা তোমাকে ঘটনা বলি। এইটা হয়েছে আমার যত সম্ভব মনে হয় মেছেদা চেম্বারেই হয়েছে। মেছেদা চেম্বারে, হ্যাঁ, মেদিনীপুরের লোকে আমার কাছে এসেছিল। ছেলেটা একজনের সঙ্গে প্রেম করতো, ঠিক আছে? যে যার সঙ্গে প্রেম করতো, প্রায় 7-8 বছর ওই ছেলেটার মেয়েটার সঙ্গে রিলেশন ছিল। এবার 7-8 বছরের রিলেশন মানে তার সাথে সব রকম রিলেশন হয়ে গেছে। মেয়েটার বাড়িতে আসা যাওয়া সব করতো, বাবা মা, এই ফ্যামিলি ওই ফ্যামিলি সবাই জানতো। মেয়েটা একটা কোম্পানিতে কাজে ঢুকলো। মেয়েটা একটা কোম্পানিতে কাজে ঢুকতে গিয়ে যেটা হয়, যারা প্রেম করে তারা একটু রেস্ট্রিকশনে রাখতে চায় গার্লফ্রেন্ডদের, হুম একটু বেশি ভালোবাসা দিয়ে একটু আলগে রাখতে চায়। হুম এটা হয় যে ওখানে যেও না, ওটা করো না, ওই ছেলেটার সাথে কথা বলো না, এটা হয়। হুম হুম। হ্যাঁ, যারা, বেশিরভাগের ক্ষেত্রে বলছি, একটা পজিটিভনেস একটা কাজ করে, যেহেতু একটু আলগে রাখার চেষ্টা করে। এখনকার তো দিনকাল ভালো না, প্রথমে ভাইয়া হয় তারপরেই সাইয়া হয়ে যায়। এবার ওই মেয়েটা কোনো একটা টেলিকলিং বা কোনো কিছু এরকম জায়গায় গিয়ে আমাকে বললো যে এরকম কোনো একটা অফিসে, মানে আইটি সেক্টরেই, বা না বিপ্রো নয়, এরকম কিসে আমার ঠিক মনে পড়ছে না, মোটমাট এটা আইটি সেক্টর একটা। হোয়াট এভার কিছু একটা জায়গা হয়তো গেছিল হুম। কাজে। তো ওখানে গিয়ে কোনো কলিগের সঙ্গে তার রিলেশন হয়ে গেছিল। রিলেশন হয়ে যেতে তার অনেক দিন, এবার এই ছেলেটাকে সে আস্তে 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 ভুলতে থাকে, অ্যাভয়েড করতে থাকে। ডাইরেক্ট তো আর বলতে পারে না আমি তোকে ছেড়ে দিতে চাই, অন্য একজনের সঙ্গে রিলেশনে জড়িয়ে গেছি। কি করে, অজুহাত খুঁজতে থাকে যে কিভাবে ওকে ছাড়া যায়, পুরনো পুরনো কথা তুলে তুলে অশান্তি করা। তুমি আমাকে সন্দেহ করো, তুমি আমাকে ওই করো, আমাকে একটু স্বাধীনতা দাও না, এই করে 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 ওর থেকে সরে গেল। কিন্তু ছেলেটা তো পাগলের মতন ভালোবাসে, কিছুতেই তার ফল্ট বুঝতে পারছে না, কিছুতেই ওর ফল্ট বুঝতে পারছে না। যাই হোক, মেয়েটা যেই ছেলেটার সঙ্গে আবার বেশ বছরখানেক প্রেম করলো মোহতে, এটা কিন্তু কেউ কিছু করেনি, কেউ মানে কোনো বশীকরণও করেনি, কেউ তন্ত্রও করেনি, কেউ বিচ্ছেদও করেনি, মেয়েটা একটা স্বইচ্ছায় এটা করেছে। অ্যাট্রাকশন পড়ে গেছে, মোহর মধ্যে পড়ে গিয়ে হুম স্বইচ্ছায় একটা ছেলের সঙ্গে রিলেশন হয়ে গেছে। আস্তে আস্তে তো মোহটা কাটছে,
আস্তে আস্তে তো মোটা কাটবে, যে পার্থক্য করবে যে এ আমাকে এরমভাবে রেখেছে, এ আমাকে এরমভাবে রেখেছে, এ আমাকে সব কিছুতে বাধা দিত, এ আমাকে সব কিছুতে বাধা দিচ্ছে না। পার্থক্য একটা সময় করবে। ধরো আমি তোমাকে বলছি, তুমি ওকে বলছো এটা করো না, এটা ভালো, এটা করলে তোমার ঠিক হবে না, কিন্তু সেম জিনিস যদি ওই ছেলেটা করে যে হ্যাঁ তুমি এটা করো, ওর মনে একটা দাগ কাটবেই যে এটা করলে তো আমার ক্ষতি হচ্ছে বা এটা করাটা আমার উচিত হবে না, ওই আমাকে তো বাধা দিচ্ছে না। কোনো কারণে মেয়েটা বুঝতে পেরেছে যে এ আমার জন্যে ঠিক নয়, আমার আগের জন্যই ঠিক, কিন্তু এই ছেলেটা এতটাই বাড়িতে পাগলামি শুরু করেছিল, সুইসাইড করতে যাবে, এই করতে যাবে, তো ওর দিদি ওকে বিয়ে দিয়ে দেয়। 1.5 বছরের মধ্যে? হ্যাঁ, ওকে বিয়ে দিয়ে দেয়। ভুলতে তো ওকে হবেই, মানে ছেলেটা নইলে খারাপ হয়ে যাচ্ছিল, নেশা ভান করতে শুরু করে দিয়েছিল। এবার কি হয়েছে, মেয়েটা তো যখন বিয়ে করে তখন তো আর ওর মধ্যে তখন তো একটা মোহতেও ভাসছে। এবার এই ছেলেটা যে বিয়ে করেছে, আস্তে আস্তে আবার এই মেয়েটা ছেলেটার সাথে কন্ট্যাক্ট করতে শুরু করেছে। ছেলেটা কিন্তু পাত্তা দিচ্ছে না, ওই ভুলটা তো মেনে নিতে পারছে না, ও তো সংসার করছে সুখে শান্তিতে, ঘর করছে। কি করেছে, মেয়েটা কোনো একটা জায়গায় গিয়ে এরকম বিচ্ছেদের কাজ করেছে, যে ছেলেটা মেয়েটাকে প্রচুর ভালোবাসতো, কোনো ওদের বাচ্চা কাচ্চা হয়নি, প্রেগনেন্ট ছিল বউটা প্রেগনেন্ট ছিল, 2 মাস না 3 মাসের প্রেগনেন্ট ছিল, মানে খুব সুখে শান্তিতে সংসার করছে। একটা প্রেম করলে কি হয়, অলরেডি মানুষটাকে জানতে মানে বুঝে গেছে, 7 বছরের প্রেম মানে ওরা একে অপরকে এপিটোপিট চিনে গেছে। কিন্তু একটা অ্যারেঞ্জ ম্যারেজ করলে কি হয়, তাকে জানতে বুঝতে একটু সময় লাগে, ততদিনে একটা বাচ্চা হয়ে যায়, আরও সংসারে এসে জড়িয়ে পড়ে, আস্তে 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 পথ চলা শুরু হয়, একে অপরকে জানা শুরু হয়। এবার মেয়েটা তো পাগলামির থেকেও পাগলামি শুরু করেছে, যে আমি কি হারিয়ে ফেললাম, মোহটা তো কেটে গেল। এবার সহ্য করতে পারছে না ওর জিনিস অন্য কেউ ভোগ করছে, বা ওর জিনিস ওর চোখের সামনে দিয়ে, শুনতে তো পাচ্ছে, ফ্রেন্ড সার্কেল তো শুনতে তো পাচ্ছে যে ও আবার বিয়ে করেছে বা কিছু, ব্যাস বিচ্ছেদের কাজ করে দিয়েছে। ছেলেটা এখন মেয়েটাকে সহ্য করতে পারছে না, বলছে ছোট ছোট কারণে অশান্তি করছে, বলছে আমি এখন বাচ্চা নিতে পারবো না, আমি এখন এত বড় দায়িত্ব নিতে রাজি নয়, তুমি বাপের বাড়ি চলে যাও। সব ঠিক আছে, বাড়ি থেকে বাইরে বেরালেই সম্পর্কটা কথা বলছে, বাড়িতে ঢুকলেই কথা বলছে না। ছেলে মেয়েটা কিছুতে বুঝতে পারছে না যে হয়েছেটা কি, তুমি আমার সাথে কেন এরকম করছো, কি প্রবলেম, ভালো ছিলাম তো। তো এই মেয়েটা এই মেয়েটা আর তার শাশুড়ি এসেছিল আমার কাছে। শাশুড়ি? হুম, মানে ছেলের মা? ছেলের মা। আমি কেন বললাম যে সব শাশুড়ি এরকম হয় না, কিছু শাশুড়ি ভালোও হয়, কিছু শাশুড়ি ভালোও হয়, যে আমাকে বলছে আমার পায়ে ধরার মতন, উনি আমার মায়ের বয়সী, তুমি এমন কিছু করো আমার ছেলে আর আমার ছেলের বউ যেন আবার আগের মতন হয়ে যায়। কারণ এটা আমার ছেলে নয়, মেয়েটা বলছে এটা আমার সেই স্বামী নয় যে আমাকে এত ভালোবাসা দিয়েছে, যে আমাকে সব বলেছে ওর অতীত সম্পর্কে, আমার কাছে কিছু লোকায়নি, আমরা ভালোবাসি বলেই তো আমাদের একটা সন্তান আসলো পেটে। দিদি আমি এখন কি করবো, এই সন্তানটাকে নিয়ে আমি কোথায় যাব, এখন বলছি এই বাচ্চা আমার লাগবে না, আমি বাচ্চার প্রথম সন্তান আমি নষ্ট করব কিভাবে, কত স্বপ্ন, কত আশা, কত ভালোবাসা, আমি প্রেগনেন্ট হয়েছি জেনেছে কত আনন্দ, আমি কি খাবো না খাবো সব নিয়ে আসা, সাডেনলি কেন এরকম চেঞ্জ দিদি, সাডেনলি কেন এরকম চেঞ্জ। তো ওটা বিচ্ছেদ ক্রিয়া করা হয়েছিল, কোনো রকমভাবেই চাইছে না যে ওর সাথে ওর সম্পর্কটা হোক। এবং এর মধ্যে বলছে দিদি আমার হাজব্যান্ডের ফোনে হোয়াটসঅ্যাপে ওই আগের মেয়েটার আমি ফটো দেখতে পাচ্ছি, কন্ট্যাক্ট করছে, এসএমএস করছি কেমন আছো, অফিসে গেছে, ও অফিসে গেছে, অফিসে একটা সময় বলেছে তুমি তোমার কি লাঞ্চ কমপ্লিট, তাহলে তুমি ফ্রি হয়ে আমাকে একটা কল করো। হঠাৎ এতদিন পর ও কেন কন্ট্যাক্ট করছে, আমার হাজব্যান্ড কোনোদিন ফোন লক করে রাখিনি, এখন কেন লক করছে। আমি বলছি লক করছে তাহলে তুমি কি খুললে কিভাবে, তুমি ওর ফোনটা তো লক, তুমি তাহলে খুলে জানলে কিভাবে। বলছে আমি একদিন ও সকালবেলা ঘুম থেকে উঠছে, ও আমাকে বললো যে সকালবেলা ঘুম থেকে উঠছে, ঘুমের মধ্যে কোনো কারণে আমি আমি যে ওর পাসওয়ার্ডটা দেখবো সেই মেন্টালিটিতে আমি দেখিনি, আর ওরও হঠাৎ করে কোনোদিনও পাসওয়ার্ড দেয় না তো, ও নতুন নতুন পাসওয়ার্ড দিচ্ছে, ওরও মনে নেই যে আশেপাশে কেউ আছে, ফট করে পাসওয়ার্ডটা খুলে দিতে আমার চোখে পড়ে গেছে যে এই ডিজিটগুলো।
ওটা আমি মনে রেখেছি আর ওকে আমি ধরা দিইনি। পরে আমি দেখছি ওর মেয়েটা আবার ওর সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করছে, বলেছে যে মেয়েটা বলছে আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাকে একটা সুযোগ দাও, আমাদের এতদিনের সম্পর্ক যেমন এক্সেট্রা এক্সেট্রা যেমন হয়, তো দিদি আমার সন্তানকে তুমি বাঁচাও, আমাদের আবার স্বামীকে আমার, সে কি পরিস্থিতি ওদের। যাই হোক, এখন ওরা ভালো আছে। ঠিক হয়ে গেছে ওরা? হ্যাঁ, ভালো আছে। যে ওকে যেহেতু জানতে পেরে গেছি যে আবার আগের কানেকশনে কাজ করছে, সম্পূর্ণ এগুলো বোঝা যায়, জানো তো। আবার অনেকে বিশ্বাস করে না, কারণ তাদের লাইফ দিয়ে এই ট্র্যাজেডিগুলো যায়নি। যাদের জীবন দিয়ে যায়নি তারা বলবে ভণ্ডামি, লোক ঠকানো, তারা বলবে এগুলো হয় না, কেউ আমাকে করে দেখুক তাহলে আমি বুঝবো, হ্যাঁ, এরম ধরনের কথা। কিন্তু যাদের জীবনের উপর দিয়ে গেছে তারা জানে যে কি জিনিস। এই যে আমাকে বলছে দিদি এটা হচ্ছে আর এখন কি জানো তো, পরক্রিয়াটা এমনভাবে হয়ে গেছে না, কেউ ভাবে যে পরক্রিয়াটা এমনই, কেউ কেউ ভাবে ইচ্ছা করে করছে, কিছুটা তো ইচ্ছা করে ডেফিনেটলি করছে, ভয়ঙ্কর ভাবে ইচ্ছা করে করছে, আবার কিছুটা না মানে ইন্টেনশনালি ওরা চায় না কিন্তু হয়ে যাচ্ছে। ধরো বিচ্ছেদ হয়ে গেছে, এখন যদি কেউ তন্ত্র প্রয়োগ করে তাকে এরকম ভাবে বিচ্ছেদের কাজ করে, আবার তার সঙ্গে বিচ্ছেদের কাজ কেমন ভাবে করছে, শুধু ফটো দিলেই বিচ্ছেদের কাজ হয় না। তুমি যদি মনে করো যে তুমি কারোর সঙ্গে কারোর বিচ্ছেদ করতে চাইছো, তুমি সাপোজ আমি বলছি, ধরো তুমি মনে করো এক্স মানে এ বি, যে কোনো একটা মানুষ এ আর বি, এর ফটোও তোমার কাছে আছে, বি এর ফটোও তোমার কাছে আছে, তুমি যদি মনে করো যে এর ফটো দিয়ে বি এর কে তুমি বিচ্ছেদ করতে চাইবে, কোনোদিনই হবে না। তার ব্যবহার করা জামা কাপড়ের টুকরো লাগে, তার পূর্বপুরুষের নাম লাগে, তবেই সেটা সম্ভব। এবার মেয়েটা যেহেতু 7 বছর ধরে তার সঙ্গে সম্পর্ক করেছিল, তার তো ব্যবহার করা জামা কাপড়ের টুকরো, তার রুমাল ফুমাল, কিছু না মানে কিছু কিছু তো না কিছু আছে। তার কাছে থাকবেই, এবং তার নারী নক্ষত্র সবই জানতো। তো সেই ক্ষেত্রে এখানে কাজ করা কিছু কিছু তান্ত্রিকদের পক্ষে এটা সম্ভব হয়, এগুলো দিয়েই বিচ্ছেদ হয়, বাপরে বাপ! কিছু দিয়ে এইগুলো দিয়ে বিচ্ছেদ হয়। এই ক্রিয়াটা বশীকরণ, মানে কি দেখো বিচ্ছেদ ক্রিয়া? বশীকরণ দিয়ে না, আমি এই বলতে এই চাইছি। ক্রিয়াটাকেও যিনি করেছিলেন, হুম এক্স যিনি ছিলেন, হুম এটা কি কোন ক্রিয়া এটা? মানে কি বলবো, মানে ছাড়াছাড়ি বিদ্বেষণ ক্রিয়া? বিচ্ছেদকে বিদ্বেষণ ক্রিয়াই বলে। বিদ্বেষণ ক্রিয়াই করেছে তাহলে। বিদ্বেষণ ক্রিয়ায় করেছিল। দেখো সৎকর্ম এমনই না, এখন মানুষ মানুষের ভালো চায় না। কিছু কিছু ছেলে মেয়েরা, এই যে মেয়েটা যে করেছে, কি ভালো কাজ করেছে? কখনো করেনি। তুমি কেন গেছো মোহতে পড়ে? ওটাতে ইচ্ছা করে অন্য একটা রিলেশনে জড়িয়ে গেল। আমি মনে করি জানো তো, আমি এটা কিছু সবাইকেই বলবো, প্রত্যেক বাবা মাকেই বলবো যে সমানে সমানে বিয়ে দেওয়া উচিত। এত ডিভোর্স বাড়ছে কেন জানো? এত পরকীয়া হচ্ছে কেন জানো? চাহিদার জন্য। ডিভোর্স হচ্ছে, পরকীয়া হচ্ছে, কেন হচ্ছে? পরকীয়া করছে বলে ডিভোর্স হচ্ছে, প্রথম কথা। পরকীয়া একটা এমন জিনিস, জিনগত সমস্যা, একটা জিনগত সমস্যা। আমি জানি না, বললাম অনেক, তুমি মানে অনেক নেগেটিভ উত্তর পাবে আমি যে পডকাস্টে যেই কথাগুলো বলছি। তুমি যদি পূর্বপুরুষ খুঁজে দেখো, ডেফিনেটলি বাবার নয় দুটো বিয়ে, নয় ঠাকুরদার দুটো বিয়ে থাকবেই। এটা জিনগত সমস্যা। নইলে ঘরের, আমি বহু বহু উদাহরণ দিয়ে দিচ্ছি, বাড়িতে সুন্দর বউ নতুন বিয়ে করেছে, বাচ্চা নেবে বলে পেহেলগাঁও মানে ওখানে ঘুরতে গেছে, কাশ্মীর ঘুরতে গেছে, ওখানে গিয়ে জানতে পারে ওর বরের অন্য কারোর সাথে রিলেশন আছে, চ্যাটিংয়ে দেখেছে। আমি যখন বললাম, যখন আমার কাছে আসলো, তো বললো আমার জেঠু শ্বশুরের এরকম রিলেশন ছিল। আমি বেশিরভাগ দেখেছি যে চিট করছে না, সে জানে চিটিংটা হচ্ছে চয়েস, সে অজান্তে করছে না। আর ভীষণ ডেঞ্জারাস সেই সব ছেলেমেয়েরা হয়, আমি মনে করি, দোষ করে অন্যের কাঁধে বন্দুক ফেলে দেওয়া। কেমন? জিজ্ঞেস করো, আমি বলছি হ্যাঁ, কেমন। মানে আমি শুনছি আমি। ইচ্ছা করে পরকীয়াটা ইচ্ছা করে করেছে। তোমার জন্যে করেছি, তোমার জন্যে করেছি। হ্যাঁ, হ্যাঁ, ঠিক, ঠিক। তুমি আমাকে টাইম দিচ্ছ না। তুমি আমাকে টাইম দিচ্ছ না, তুমি আমাকে সন্দেহ করো, বাড়িতে আসলেই ঝামেলা করো, বাড়িতে আসলেই ঝাঁটি করো, তোমার থেকে আমি সুখ পাচ্ছি না, অশান্তি। তুমি আমার বাবা মাকে দেখো না, আমি কোথায় যাব? কত রকমের এক্সকিউজ বেরিয়ে যাবে। তখন মনে হয় কি যে এদের মতন বাজে, এদের মতন অসভ্য, এদের মতন ভয়ঙ্কর পৃথিবীতে হয় না। কি পেয়েছি তোমার থেকে? কি আছে তোমার মধ্যে? আমি ওকে ভালোবেসে ফেলেছি। আরে ভালোবাসা না অন্য কিছু, যখন তখন যাকে তাকে হয়ে যাচ্ছে আজকাল, যাকে তাকে ভালোবাসা হয়ে যাচ্ছে। 7 বছরের রিলেশন, 14 বছরের বিয়ে, ফট করে অন্য কারোর সাথে রিলেশন হয়ে যাচ্ছে।
ফট করে অন্য কাউকে ভালোবেসে ফেলছে, ফট করে। সেই বাচ্চা তার স্ত্রী বা তার স্বামী কোনো মানে এমনভাবে জড়িয়ে পড়ছে পরকীয়ায় যে পেছনে কিছু মনে থাকছে না, কিছু মনে থাকছে না। আমি বারবার ধরে আমি বলতে চাই এটাই, যে বাবা মাকে সব সময় ছেলে ভালো কিনা সেটা জেনে দরকার নেই, সব থেকে জানা দরকার ফ্যামিলি কেমন। ফ্যামিলি দেখে ছেলের বিয়ে দাও, ফ্যামিলি দেখে মেয়ের বিয়ে দাও। বাবা মা ভালো হলে অটোমেটিক সন্তান ভালো হবে, গাছ ভালো হলে ফল অটোমেটিক ভালো হবে। ছেলে যদি ভুল পথেও যায় না, বাবা মাই রেডি করে তৈরি করে নেবে আবার। সুন্দর মেয়ে, গরিবের মেয়ে বাড়ি নিয়ে আসছি, প্রচুর পয়সা, একদম না, সমানে সমানে বিয়ে দাও। যারা গরিবের মেয়ে তারাই বাড়িতে এসে রূপ দেখায়। ঠিক বলেছো এটা। এটা আমি অনেক কেস আছে, মানে আমি অজস্র আমি অজস্র বলছি তো, তুমি যদি টালির ঘরে থাকো, তুমি টালির বাড়িরই মেয়ে নিয়ে আসো, তুমি ছাদালা বাড়ির মেয়ে নিয়ে এসো না। ওরা বাড়িতে আসলেই তোমাকে তার অকাত দেখাতে শুরু করবে, তার পাওয়ার দেখাতে শুরু করবে, তোমাদের আন্ডার এস্টিমেট করতে শুরু করবে। সব বাবা মাদেরকে বলছি, সমানে সমানে বিয়ে দাও। এটার কারণটা কি? তারা কি দেখে হঠাৎ করে মানে মানে কেমন বলে, হালালের ঘরে দুলালের তুমি এরকম কথা আছে রোজ একটা। তোমার পান্তা ভাত খেয়ে অভ্যাস, তুমি যদি বিরিয়ানি খাও তোমার কি হবে? রোজ হজম হবে? এখন বাবা মারা এখন একটা গরিবের মেয়ে উদ্ধার। আরে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। গরিবের মেয়ের উদ্ধার মানে ভগবান যাকে যখন জন্ম দিয়েছে ঠিক ওর উদ্ধার হয়ে যাবে, ঠিক উদ্ধার হয়ে যাবে। আগেকার দিনে না কি হতো, ব্লাড টেস্ট করে দেখতে, মানে অনেক আগেকার কথা বলছি, ব্লাড টেস্ট করে বিয়ে দিত কোনো রোগ আছে কিনা জানার জন্যে। এখন সেগুলো হয় না, এখন কিন্তু সেগুলো হয় না। এখন কম যেগুলো হয়। কম হয়, খুব কম। কিন্তু আমার মনে হয় সবার আগে ব্লাড টেস্ট যেমন মানে আগে হয়ে যেমন বিয়ে দিত কোনো প্রবলেম আছে কিনা, আগে কিন্তু ফ্যামিলি দেখেও বিয়ে দিত। আগে কিন্তু এত ডিভোর্স ছিল না, এত বিবাহ বিচ্ছেদ ছিল না, বা আগেকার দিনে এত পরকীয়াও ছিল না। তোমার মনে হয় না এর মাঝখানে সোশ্যাল মিডিয়াটা কিছুটা দায়ী আছে? মানুষ লোভে পড়ে যে ওর কাছে দেখো এই গাড়িটা আছে, আর তোমার কাছে এই গাড়িটা নেই। কিছুটা না, পুরোটাই। 80% হচ্ছে সোশ্যাল মিডিয়া, দেখো, আর 20% হচ্ছে নিজেদের ক্যারেক্টার। কত উদাহরণ দেবো ওরকম, কৌশিক? স্ত্রী এত ভালো, সংসার, উম, শাশুড়ি, শ্বশুর নিয়ে সুন্দরভাবে সংসার করছে, স্বামীকে টাইমে টাইমে সব করা, তবুও পরক্রিয়াতে সে জড়িয়ে পড়েছে। তাহলে এগুলো ক্যারেক্টার না, এগুলো জিনগত প্রবলেম। দিদি, আমাদের এই দর্শকের মধ্যে অনেকে স্বামী স্ত্রী আছে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আছে, এবং যারা বিবাহিত না তারাও বাড়িতে থাকে। তো তাদের মধ্যে তো এক ধরনের সমস্যা অনেক রকমের হয়। তো তারা তোমাকে কল করার আগে তারা নিজেরা কি করে বুঝবে যে এটা কোনো রকম তন্ত্র ক্রিয়া বা কোনো রকম ক্রিয়ার দ্বারা এটা ঘটেছে? সবার আগে জানতে হবে যে ঝামেলা ঝামেলা ঝাঁটি মানেই যে তার মধ্যে তন্ত্রক্রিয়া করা হয়েছে তা কিন্তু নয়। বাড়িতে হাজব্যান্ড ওয়াইফের মধ্যেও ঝামেলা হয়, তার মনেই এই নয় যে শ্বশুর শাশুড়ি কিছু করেছে, ননদ কিছু করেছে, যা কিছু করেছে, বা পাড়া প্রতিবেশী কিছু করেছে। আমার কিছু কিছু সিমটম আছে, সেগুলো বোঝা যায়। যেই ব্যক্তিটা তুমি ছাড়া কিছু বুঝবে না, হঠাৎ তোমার উপর ইরিটেট হয়ে যাচ্ছে, রেগে যাচ্ছে, তোমাকে সহ্য করতে পারছে না, খুব ভালো সম্পর্ক, খুব ভালো সম্পর্ক, হঠাৎ করে অজুহাত খুঁজে তোমার থেকে ডিটাচ হওয়ার, ছোট ছোট ব্যাপারে রেগে যাওয়া, উত্তেজিত হয়ে যাওয়া, ঝামেলা করা, অশান্তি করা, খিস্তাখিস্তি করা, দেখা না করা, ফোনে ব্লক করে দেওয়া, এইগুলো সিমটম। বাড়িতে বাস্তুর প্রবলেমও কিন্তু হয়। ধরো স্বামী স্ত্রী নতুন বাড়ি কিনে গেছে, খুব ভালো সম্পর্ক, নতুন বাড়ি কিনে এখন তো ফ্ল্যাটে তো বাস্তু হিসাব করে হয় না, প্রমোটাররা তো আর অত কোন দিকে কি কোণ হবে, কোন দিকে কি ঈশান কোণে হলে কি ভালো হয়, অগ্নিকোণে, অত কিছু বিচার করে হয় না, কারণ প্ল্যান তো এরমভাবে বেরোয় না। আবার কখনো কখনো এখন কিছু কিছু প্রমোটাররাও আছে এখন বাস্তুটা মানে সেই সেই প্লটগুলোর দামও প্রচুর। আগেকার দিনে তুমি লক্ষ্য করবে যে পায়খানা বাথরুম না, বাথরুম আগে ঘরের ভেতর অ্যাটাচ ছিল না, বাইরে ছিল। বাইরে ছিল। আগেকার দিনে দাদু দিদারা ঠাকুমারা খুব বাস্তু খুব মানতো, এই যে পৌষ সংক্রান্তি আসলে বাস্তু পুজো হতো, এখন তো বিলুপ্ত, এগুলো খুব কম দেখা যায়।
বাস্তু কিন্তু ভীষণ আমাদের বিবাহিত জীবনে বলো, একটা সব কিছুর ক্ষেত্রেই বলছি, খুব বড় 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 ভূমিকা। বাস্তু এমন জিনিস তোমাকে রাজাও বানিয়ে দিতে পারে, বাস্তু এমন জিনিস তোমাকে ভিখারিও করে দিতে পারে। তোমার যদি সব কিছু ঠিক থাকে, তুমি কিভাবে কিভাবে কোথায় চলে যাবে তুমি জানতে পারবে না। আর বাস্তু যদি খারাপ থাকে, তুমি কোথা থেকে কোথায় এসে পড়বে তুমি নিজেও জানো না। ন্যাচারালি মানুষ একটা জিনিসই এখন জানে, যে ঈশান কোণে পায়খানা বাথরুম মানেই সেটা খারাপ। আরও অনেক দিক আছে বাস্তুতে। যদি কেউ কোনো কালো বিড়ালের হাড় পুঁতে রাখে বা শ্মশানের ছাই ফেলে দেয়, তুমি শেষ। প্রোটেকশন কি আছে? প্রোটেকশন আছে, অনেক রকম প্রোটেকশন আছে। দেখো, প্রথম যখন ফেলছে সে তো আর জানছে না যে কি ফেলেছে। তারও কিছু বাড়িতে অশান্তি, ঝামেলা ঝাঁটি, স্বামী স্ত্রী প্রচুর ভালোবাসা, বাইরে বেরালে ফুচকা খাওয়া, স্বামী স্ত্রীর মধ্যে একটা দারুণ 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 বন্ডিং। স্বামী স্ত্রী বাইরে যাচ্ছে, যেই ঘরে ঢুকছে আবার ওদের মধ্যে অশান্তি। যেই ঘরে ঢুকছে, ঘরে ঢুকতে ভালো লাগছে না, ঘরে ঢুকলে দম বন্ধ হয়ে যাচ্ছে, শুলে যেন মনে হচ্ছে বুকের উপর কেউ উঠে বসে আছে, মানে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, আয় উন্নতি কমে যাওয়া, ভালো ব্যবসা চলছিল ফট করে বসে যাওয়া, এগুলো ক্ষতি করে রাখছে। ক্ষতি তো নিজেদের লোকেরাই করে। ধরো কেমন কেমন ক্ষতি করে, পাশের দোকান, সোনার দোকান বা ওষুধের দোকান খুব ভালো চলছে, ধরো পাশে আর একটা খুলছে, কিভাবে তার দোকানটা বন্ধ করে দেওয়া যায়? তার ক্লায়েন্টরা, তার খরিদ্দাররা কিভাবে আমার দোকানে আসবে? ক্ষতি করে দেওয়া, অনেক রকম ভাবে কিছু কিন্তু দেখো পুঁতে দিদি, দেওয়া। তুমি একটা কথা বলি, যে যে ক্ষতি চাইছে সে যদি গিয়ে এটা বলে যে আমার বিজনেসটা ওর থেকে বেশি করে দেওয়ার চেষ্টা করতে, তাহলে দেখো, কিন্তু ভালো এটা হয়। কখনো হয় না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তুমি যে বলতে চাইছো, হ্যাঁ, যে হ্যাঁ, দিদি মানে কিভাবে এই আমার, মনোভাবটা রাখলেও তো হ্যাঁ, ভালো এই যে হয়। এরম এরকম তো মানুষ রাখে না। মানুষ তো যে লোভী বললাম না, যে মানুষ চায় আরো, আরো পাই, আরো চাই, আরো চাই। হ্যাঁ, হ্যাঁ। মানুষের দিনকে দিনের মানুষের খিদে অনেক বেড়ে যাচ্ছে। দেখো, খিদে থাকা সব যে কোনো কাজের জন্য ভালো। হুম কিন্তু তুমি ভাবো, ওই দোকানদারটা অন্য একটা দোকানদারকে যে বশীকরণ বা যাই কোনো একটা কাজ ক্রিয়া করার ফলে তার বিজনেসটা কমে যাচ্ছে। হুম এবার এই লোকটা যদি চাইতো যে আমি কোনো ক্রিয়া করব, তোমার কাছে গেল বা বাদ হুম, বাকি কারোর যার কাছে কাছে গেছো, হোয়াট এভার, হ্যাঁ। সে যদি চাই যে আমার বিজনেসটা এর থেকে বেশি করতে, তখন এর তো এই কোনো ক্রিয়া করলে এর আমি তো ভালো তোমাকে একটা হবেই। কথা বলি, জানো তো, কপালে যদি তোমার থাকে এ হুম, মাসে তুমি 3 লাখ টাকা ইনকাম করবে, তো হুম। তুমি 3 লাখ টাকাই ইনকাম করবে। কোনো জাদু, টোনা, ব্ল্যাক ম্যাজিক, তন্ত্র নেই সেটাকে 3 লাখ থেকে 4 লাখ করা। কি বললাম বুঝেছো? হুম। তোমার যদি কপালে থাকে এ মাসে আমি লস খাবো, তুমি লস খাবি। গ্রহগত কিছু সমস্যার জন্যে কখনো কখনো আমাদের জীবনে নেগেটিভিটি পড়ে। ওগুলো তো তুমি নিয়ে জন্মেছো, ওইগুলো তো আর কোনো কিছু ঠিক করা যায় না, কিন্তু প্রোটেকশন দিয়ে দেওয়া যায়, যে আর যাতে নেগেটিভ রেজাল্ট না হয়, যা হয়েছে হয়েছে, এর থেকে যেন আমাদের পাঁচিল তুলে দেওয়া। সেরকম বাস্তুরও তাই, যে করে চলে গেছে, হট করে একটা মানুষের মধ্যে এত পরিবর্তন দেখলে তো যে কোনো মানুষই মানে ডাউট করবে, একটা সন্দেহজনক ব্যাপার হবে, যে হঠাৎ এরম পরিবর্তন কেন? যেই স্ত্রী স্বামী সন্তান ছাড়া কিচ্ছু বুঝতো না, 12 বছরের সম্পর্ক, ছেলে ক্লাস 4-এ পড়ে, 9 বছর বয়স, মেয়ে ক্লাস হ্যাঁ 2-এ না 1-এ পড়ে, তাকে ছেড়ে বাপের বাড়িতে চলে যাচ্ছে। না আমি সংসার করব না, আমি বৈষ্ণব হব, আমি কীর্তন করব, আমি আর আমি দীক্ষা নিয়েছি, এখন দীক্ষা নিলে কোনো স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক রাখা যাবে না। তার মানে বুঝে নিতে হবে সমস্যাটা কোথায়, হঠাৎ সাডেনলি কেন চেঞ্জ। আর এখনকার বাবা মারা প্রচণ্ড সন্তানদের জানো তো প্রশ্রয় দেয়, 19 থেকে 20 হলেই ডিভোর্স, হ্যাঁ অ্যাডজাস্ট হচ্ছে না, ডিভোর্স দিয়ে দে। মানে এইটা, হ্যাঁ, সবার ক্ষেত্রে বলছি না, কিন্তু কিছু কিছু মানুষের ক্ষেত্রে বলছি। এরমও আমি প্রচুর দেখেছি কৌশিক, হাজবেন্ড ভীষণ ভালো, ভালো মানে পাগলের মতন বউকে ভালোবাসে, 19 থেকে 20 হয়েছে, সে পুরনো অতীত তুলে তুলে তার সাথে অশান্তি করে অজুহাত করে বাপের বাড়িতে চলে গেছে, না আমি চাকরি করব, আমি নিজের পায়ে দাঁড়াবো। আরে উচ্চ মাধ্যমিক পাস, তুই কি চাকরি করবি? তুই কোটি টাকার চাকরি পাবি, সে একটা সংসার ভেঙে চলে যাচ্ছিস। শ্বশুর বাড়িতে বরকে কনভিন্স করো, বরকে কনভিন্স করেও তো চাকরি করা যায়। আর বাপের বাড়িতে যখন স্বামী বলতে যাচ্ছে বাড়িতে বাচ্চা কাচ্চা আছে, ওকে সংসার করতে বলুন, ও যদি নিজের পায়ে দাঁড়াতে চায়, আমি কি বলি বলো তো, ও তো তোমার কথা শুনছে না, ও আমার কথা কি করে শুনবে? আরে বাবা মাকে ওই জন্যই তো বললাম যে ফ্যামিলি দেখে বিয়ে দিতে হয়।
ওই বাবা মা যদি স্ট্রিক্ট হয়ে বলে আমি তোমাকে ঘরে রাখবো না, তুমি কোথায় যাবে যাও, আমি তোমাকে দেখবো না, তুমি শ্বশুর বাড়িতে গিয়ে তোমায় বিয়ে দিয়েছি, তুমি সংসার করো, মেয়ে আসতে বাধ্য। মেয়ে বলো যে কেউ যদি একটা সাপোর্ট পেয়ে যায় যে ব্যাকবোন আমার ফ্যামিলি আমার পাশে আছে, অটোমেটিক সে ঠিক মানে এরকম করবে। সে ছেলেদের ক্ষেত্রেও, ছেলেটা যখন দেখতে ওর সঙ্গে রিলেশনে যখন সে জড়িয়ে যায়, যখন পেছন থেকে দেখছে যে মা বাবা তাকে সাপোর্ট করছে, হয়তো কেমন সাপোর্ট করে, হয়তো ছেলের বউয়ের সাথে শাশুড়ির অ্যাডজাস্টমেন্ট নেই, কোনোদিনই হয়নি, খুব ঝামেলাঝাটি, দুজনের মধ্যে খুব অশান্তি, যখনই দেখতে ছেলে অন্য কারোর সাথে রিলেশনে আছে, বৌমাকে জব্দ করবে বলে ছেলেকে হ্যাঁ তুই, মানে তখন একটা আলাদাই ছেলের উপর কেয়ার, ছেলে ছাড়া কিছু বোঝে না, মানে ছেলেকে প্যাম্পারিং করছে, ছেলে তখন বুঝতে পারছে যে মা আমার সাপোর্টে আছে, তখন একটা একটু শক্ত হয়ে গেল, ভক্ত হয়ে গেল, ওই পরের বাড়ির মেয়েটার চোখের নাকের জলে দিন এগিয়ে আসছে আরো। ওই জন্য সবসময় বাবা মাকে পরিবার দেখে বিয়ে দেওয়া উচিত। দুটো পয়সা কম ইনকাম করো, ছেলে দেখতে কুৎসিত হোক তবুও ভালো, সুন্দরের চক্করে গেলেই চোখের জল নাকের জল। আমি একটা তোমার ছোট্ট একটা ঘটনা বলি, এটা সাউথের ঘটনা। ছেলে মেয়ে দুজনেই স্ট্যাবলিশ, মানে তাদের বাবা মা প্রচুর টাকা, কোনো অভাব নেই, কিন্তু ছেলের বাড়ির যে ছেলেটা আছে সে ইঞ্জিনিয়ার একজন, যাকে বিয়ে করছে সে অ্যারেঞ্জ ম্যারেজ, মানে তাদের ফ্যামিলি খুব ভালো অবস্থা, ইয়ে করে দাহেজ, মানে যে এটা পণ, ওটা বলেছে দিতে হবে। কত দিতে হবে তো শুনলে অবাক হবে, 10 কিলো সোনা, ঠিক আছে, কত 30 কোটি টাকা, আর একটা মার্সিডিজ এস ক্লাস। 30 কোটি? 30 কোটি টাকা, এটা কি বাস্তবের? হ্যাঁ বাস্তব, সত্যি ঘটনা, এটা 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 অনেক বড় ঘটনা, ঠিক আছে, এটা বাস্তবে এরকম দুজনই ফ্যামিলি কিন্তু স্ট্যাবলিশড, কিন্তু দুটো ফ্যামিলি স্ট্যাবলিশড, তাও এরা চেয়েছে। তো লাস্টে একটা মার্সিডিজ এস ক্লাস চেয়েছে, যেটাতে ছেলে আসবে বিয়ে, আর ওটা ওর নামে করে দিতে হবে, এটা হচ্ছে ছেলের বাড়ির পক্ষ থেকে ডিমান্ড। তো 10 কিলোর জায়গায় ওটা হয়েছে 8 কিলো, আর হয়েছে তোমার কোটি টাকাটা হয়েছে 25 না 20 হয়েছিল, এরকম 19-20, আর গাড়িটা হয়েছিল, কারণ গাড়িটার জন্যই এতটা একটু লস হয়েছে, তখন বলেছে বিয়ের পর আমি আস্তে আস্তে এটা দিয়ে দেবো মেয়ের এতে। তুমি ভাবো, মেয়েটাকে অত্যাচার করে মেরে দিয়েছে, এর ভেতরে অনেক কাহিনী আছে। মেয়েটা অনেকবার বাবাকে বলছে, বাবা তুমি আমাকে বাঁচিয়ে নাও, কিন্তু বাবা বলছে না মামা তোকে বিয়ে দিয়েছি, তুই যা থাক, কিন্তু এর অনেক ঘটনা আছে। মেয়েটাকে মেরেই দিয়েছে, মেয়েটাকে কি করেছে, গলা টিপে একদিন মানে মেরেই হচ্ছে দিয়েছে। তো এখন তো দেনা পাওনা মানে এখন এখন শোনো, আমি কথাটা বলতে, আমি এই কথাটা আমি কেন বলছি দিদি তোমাকে, তুমি বলো না সমান সমান, মাঝে মাঝে সমান সমানও সমান হয় না। তাহলে তুমি দেখে নাও তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, আমি কেন বললাম ফ্যামিলি দেখে বিয়ে দিতে, সমান সমান হলে তো হবে না, ফ্যামিলিটা সব থেকে এখনকার দিনে 2025, সামনে 2026 আসছে, সবার আগে ফ্যামিলি দেখা উচিত। গাছ ভালো হলেই ফল ভালো হয়, আম গাছের ছাল আম গাছেই লাগে, জাম গাছে লাগে না। বাবা মা ভালো হলে সন্তান ভালো হবেই। আর দেখো দিদি, কখনো কখনো সন্তান খারাপও হয়, হয়তো একটা ভালো গাছে পচা ফলও হয়, সব ফল কিন্তু ভালো হয় না, কিন্তু বাবা মা ঠিক সেই মানে সন্তানকে ঠিক যেভাবে হোক ঠিক করে নেয়। পরিবার একটা খুব বড়, আজকালকার দিনে মানুষরা ফ্যামিলি দেখে না, শুধু পয়সা দেখে বিয়ে দেয়, শুধু পয়সা, ওর ছেলের এত পয়সা আছে তার মানে আমার মেয়ে এখানে ভালো থাকবে না, ব্যাকগ্রাউন্ড জানতে হয়, সবার আগে বাবার ব্যাকগ্রাউন্ড জানা উচিত, জিন। পরকীয়া এখন প্রত্যেক বাড়িতে প্রেগনেন্ট মহিলা, আর এখন আমি কৌশিক, এটা আমি রিসেন্ট দেখছি, প্রেগনেন্ট যখনই বউরা হয় না, পরকীয়া হাজবেন্ড অন্য একজনের সঙ্গে অটোমেটিক রিলেশনে জড়িয়ে যাচ্ছে। আমি ওই ডিজায়ারটা পাচ্ছে না বলেই, আমি বুঝতে পারছি না কেন। এই আমার কালীঘাট চেম্বারে আগের সপ্তাহে শনিবার দিনই আমাকে 3জন সেম প্রবলেম নিয়ে এসছে, সেম প্রবলেম। দিদি আমার হাজবেন্ড ভীষণ ভালো ছিল, বাচ্চা হওয়ার পর থেকেই না, ও মানে প্রেগনেন্সি হওয়ার থেকেই ও কেমন একটা পরিবর্তন হয়ে যাচ্ছে, ওর বাচ্চা হওয়ার পর থেকে এটা কেমন পরিবর্তন হয়ে যাচ্ছে, এটা খুব চলছে। একটা ট্রেন্ড ওঠে না, এখন একটা পরকীয়া ট্রেন্ড, আর এইগুলো মানে ব্ল্যাক ম্যাজিকও এখন একটা প্রচুর বড় একটা ট্রেন্ড হয়ে গেছে। দিদি আমি ব্ল্যাক ম্যাজিকে যাব, তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো। ধরো নাও যে নাম্বারটা স্ক্রিনে চলছে, সেই নাম্বারে যদি ধরো তোমার কাছে এরকম এলো, ছেলে আর মেয়ে, জন্ম তারিখ কুষ্টি না হলেও হবে, তুমি জন্ম তারিখ যদি তোমাকে দেয়া হয়,
তুমি সেই বিচারটা করে দিতে পারবে? হ্যাঁ, সব সম্ভব। জন্ম তারিখ, জন্ম সময় মাস্ট, তবেই তো কুষ্টি বিচার হবে। তখন তুমি বলে দেবে যে এই ছেলেটা এই মেয়েটার জন্য ভালো কি খারাপ। একদম একদম বলা যায়। ঠিক আছে দিদি, এবার তাহলে আমার চেম্বারটা তুমি বলে দাও, যদি কোথায় কোথায় তোমার চেম্বার। আমার চেম্বার হচ্ছে শিয়ালদায় আছে, সোনারপুর আছে, ব্যারাকপুর আছে, মেছেদায় আছে, বর্ধমানে আছে, কালীঘাটে আছে, অনেক জায়গায়। 7 দিনে 7টা না 6টা হলো মনে হয়। তারাপীঠে আছে। 7টা তো হয়ে 7 দিনে 7টা জায়গা। ফোন করবেন আপনারা, আপনাদের সন্তানকে ভালো রাখতে তো হবে যেভাবে হোক, মানে ফ্যামিলিটাকে ভালো রাখতেই হবে। এখন বাড়ি বাড়িতে ডিভোর্স। এবার ডিভোর্স মানেই পরকীয়া তা কিন্তু নয়। ধরো আমি তোমায় বলছি, তুমি ভীষণ ভালো ছেলে, তোমার মতন ছেলে হয় না, মেয়েও ভীষণ ভালো, তারপরেও ডিভোর্স কেন? ডিভোর্সটা কেন হলো? কি বলবো আমি ছেলেও জানিই না। ভীষণ ভালো, মেয়েও ভীষণ ভালো, কিন্তু এই ছেলে যখন আবার অন্য কোথাও যখন বিয়ে করছে সুখে শান্তিতে ঘর করছে, বা এই মেয়েটাই যখন আবার ওর সেকেন্ড টাইম বিয়ে করছে আবার সুখে শান্তিতে ঘর করছে। বুঝতে প্রবলেম পারছি ওদের না। ছকে। ও ও ওর জন্যে ঠিক নয়। তুমি বললে না এক্ষুনি হ্যাঁ যে হ্যাঁ। দিদি ছক দেখেই কি তো বলে দেওয়া যায় যে এর জন্য সুইটেবল কিনা? ছক দেখে সব বলা যায়। মানুষের মৃত্যু বলা যায় না, মানুষের জন্ম বলে দেওয়া যায় না, মানুষের বিবাহ বলে দেওয়া যায় না। কি বলে দেওয়া যায়? বিবাহ বলে দেওয়া যায় না মানে যে ওর একটা বিবাহ যোগ চলছে এটা বলে দেওয়া যায়। ওর জন্ম এখন বাচ্চা এটা আপনাদের জন্য ভালো সময়, এখন আপনারা বাচ্চা নিতে পারেন এটা বলা যায়। আপনার এখন সময় খুব যারা খারাপ যাচ্ছে, আপনি সাবধানে চলবেন। আপনার একটু অসুস্থ হলেও হতে পারেন, বা আপনার এই প্রবলেমটা হলেও হতে পারে, আপনি একটু এড়িয়ে চলবেন, সাবধানে থাকবেন, এরম বলা যায়। কখনো ডেট, দিন, তারিখ, মাস দেখে বলা যায় না ওর জন্ম হবে আজকে বা ওর বিয়ে হবে আজকে। মানে তোমার বিয়ে ফাইনালি হয়নি, তুমি যদি আমার কাছে এসে বলো দেখুন তো দিদি এই জুলাইয়ে বিয়ে হবে কিনা, আমি কখনো বলতে পারবো না জুলাই 7 তারিখে ওর বিয়ে হবে। এর মধ্যে ওর বিয়ের যোগ চলছে এটা বলা যায়। বা তুমি একটু সাবধানে থাকো। মাঙ্গলিক যাদের থাকে, অনেকের একটা ভাবনা এটাই যে মাঙ্গলিকে বিয়ে করলে ভালো হয়। না, তোমারও মাথা গরম, আমারও মাথা গরম। আমি যদি দুজন মাথা গরমকে এক ঘরের মধ্যে রেখে দিই কী হবে? ঝগড়া হলে ফাটাফাটি খুনাখুনি হবে। সুতরাং মাঙ্গলিকে এক জায়গায় যদি বিয়ে হয়, সংসার আগুনের মতন জ্বলবে, একে ডমিনেট করবে, ওকে ডমিনেট করবে, কেউ কাউকে সহ্য করতে পারবে না। আর মাঙ্গলিক যাদের আছে তাদের ম্যারেড লাইফ খুব ডিস্টার্ব হয়, বেশিরভাগ ক্ষেত্রেই ডিস্টার্ব হয়, সবার ক্ষেত্রে হয় না। হুম। এগুলো ডিগ্রির উপর ডিপেন্ড করে। কিছু কিছু ঘরে খুব নেগেটিভ রেজাল্ট পড়ে, তাদের দাম্পত্য কলহ লেগেই থাকে, তাদের বিবাহ বিচ্ছেদ 100-এর মধ্যে 80% থাকে। ওই জন্যে বিয়ে যখন করবেন ছক দেখানো, কোনো ভালো জ্যোতিষীর কাছে গিয়ে ছক ভালো করে বিচার করে তবেই এগানো উচিত। বিয়ের আগে একটা মানুষ একটা ছেড়ে 10টা প্রেম করতে পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু একটা বিয়ে হয়ে যাবার পর কপালে একটা ডিভোর্স লেখা, এটা খুব মানে এখনকার দিনে অহেতুক। একটু যদি বাড়ির লোকেরা একটুখানি যদি যাচাই করে, একটু ছক নিয়ে যায় কোনো ভালো জ্যোতিষীর কাছে, সে যে কোনো জ্যোতিষী হতে পারে, যে একটু জ্যোতিষ সম্পর্কে বোঝে, যে ছক অ্যানালাইসিস করতে পারে, আমার মনে হয় না এত সমস্যায় তাদের পড়তে হবে। থ্যাংক ইউ দিদি। আর তুমি ব্ল্যাক ম্যাজিক নিয়ে কিছু বলছিলে, সেটা যদি রাখো। ব্ল্যাক ম্যাজিক এখন না খুব এখন মানে খুব এটা উঠেছে ব্ল্যাক ম্যাজিক, খুব পুতুলতন্ত্র। হুম। পুতুলতন্ত্র জানো তো একটা এমন জিনিস, খুব ভয়ঙ্কর জিনিস, খুব পাওয়ারফুল জিনিস। ধরো তুমি কারোর ক্ষতি করতে চাইছো, ধরো কোনো একটা মেয়ের পুতুল, ধরো তুমি কোনো মেয়েকে মানে মেয়ের কোনো ক্ষতি করতে চাইছো, বা কোনো মেয়েকে তুমি হোয়াট এভার তুমি কোনো রকমভাবে তাকে পেতে চাইছো বা কিছু, বশীকরণ না বলছি, বশীকরণ কিন্তু হয় না। আমি আগেও বলেছি সবার বশীকরণ হয় না। তুমি যাকে চেনো না জানো না তাকে যদি তুমি বশীকরণ করতে আসো, হবে না। কিন্তু বশীকরণের ব্যাখ্যা মানে এই না তাকে ভেড়া করে রাখা। বশীকরণের ব্যাখ্যা হচ্ছে সুন্দরভাবে সংসার করা, স্বামী স্ত্রীর মধ্যে বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যে যদি ঝামেলাঝাটি অশান্তি হয়ে থাকে, এটাকে আবার আন্ডারস্ট্যান্ডিংয়ে নিয়ে আসা। এবার অনেক বয়ফ্রেন্ড এরকম থাকে, অনেক গার্লফ্রেন্ড এরকম থাকে, বা অনেক পরকীয়াতে যারা জ্বলছে, ও আমার আমার হলো না আমি ওকে হতে দেবো না, এরকম ওয়াইফরাও আছে যে আমাকে ছেড়ে চলে গেছে অন্যের কাছে, আমি ওকে বাঁচতে দেবো না, ওর আমি ক্ষতি করে দেবো। এখন পুতুলতন্ত্র দিয়ে অনেক কিছু করা হচ্ছে। একটা যদি ছেলে, কোনো মেয়ে যদি কোনো ছেলের ক্ষতি চায়, ওই ছেলেটা একটা মাটির মাটির একটা পুতুল তৈরি করলো, বা তার মধ্যে মাটির ভেতর কুষ্ঠুকি একটা পুতুল তৈরি করলো, করে তার মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করলো, তাকে নখ দেওয়া হলো, তাকে চুল দেওয়া হলো, দিয়ে তার আলপিন বা সজারুর কাটা অনেক রকম আছে, অনেক রকম দিয়ে তার ক্ষতি হয়। এখন পুতুলতন্ত্র দিয়ে কিন্তু মারাত্মক ক্ষতি হচ্ছে।
মানুষ এখন আর এগুলো যারা করছে তো ভালো কাজের জন্য তো করে না, খারাপ কাজের জন্যেই করে। আমি বলতে চাই এটাই যে সৎ উদ্দেশ্য নিয়ে আসলে অবশ্যই ভালো কাজ যদি মানুষের মনে থাকে যে আমি অমুক ব্যক্তিকে পেতে চাই। হুম। তো দিদি আমরা একেবারেই শেষের দিকে আছি দিদি। তুমি যদি ব্ল্যাক ম্যাজিক নিয়ে একটা যদি এক্সাম্পল তোমার মানে তোমার চেম্বার থেকে এসছে এরকম কোনো ঘটনা যেটা তুমি সলভ করেছো যদি রাখো, এরকম তো ভুরি ভুরি আছে, কোনটা দিয়ে চালু করি? যেটা তোমার মনে হয়। দাঁড়াও বলছি। আমার কাছে খুব রিসেন্ট একটা ঘটনা এসছে শিয়ালদা চেম্বারে, খুব রিসেন্ট। দুই যা, বড় জায়ের বিয়ে হয়েছে 14 বছর, কোনো বাচ্চা কাচ্চা নেই। যেহেতু বড় বউয়ের এতদিন বাচ্চা কাচ্চা হচ্ছে না, তো শ্বশুর শাশুড়ি খুব খুব ভাবে প্রেশার দিচ্ছে যে একটা যেহেতু এরকম হয়ে আছে, তোমরা তো একটা তাড়াতাড়ি বাচ্চা নেওয়ার একটা প্ল্যান প্রোগ্রাম করো। তো বাচ্চাটার ছোট বউটার কোনো কারণে প্রথম প্রেগনেন্সি আসেও, প্রেগনেন্সি এসে বাচ্চাটা নষ্ট হয়ে যায়, মানে কয়েক সপ্তাহ পর বাচ্চাটা নষ্ট হচ্ছে। ডাক্তারখানায় গেছে, যাকে দেখাতো, ওটা কোনো প্ল্যান ছাড়াই চলে এসছে, ওদের মধ্যে কোনো প্রবলেম ছিল না। কিন্তু বড় জাটার প্রবলেম ছিল, বড় জাটার প্রবলেম ছিল, কোনো রকমভাবেই বাচ্চা কাচ্চা আসছে না। ডক্টরের কাছে গেছে, ডক্টর বলেছিল যে আপনাকে টেস্ট টিউবে বেবি নিতে হবে, নর্মালভাবে বাচ্চা আসছে না। আর ওদের টেস্ট টিউবে বেবি নেওয়ার মতন পরিস্থিতি নেই, কারণ টেস্ট টিউবে বেবি নিতে গেলে আইভিএফে এখন বাচ্চা নিতে গেলে প্রচুর খরচা, ওদের এত ক্ষমতাও নেই। সে না শুয়ে থাকা যায়, যদি ক্ষমতা, বাচ্চা যদি মনে করে আমার লাগবে তো অনেক কষ্ট করা যায়, কিন্তু ওদের ক্ষমতা নেই। যেমন ধরো ওই যে খোসলা বলো, গ্রেট ইস্টার্ন বলো, এরকম যে দোকানগুলো হয় না, সিকিউরিটি গার্ডের কাজ করতো ওনার হাজবেন্ড। আর ছোট ভাইটা তার তুলনায় একটু ভালো জায়গায় কাজ করতো, আর জল, বাড়ি বাড়িতে যে জলের বোতল এখন যে বেরিয়েছে হুম সাপ্লাই করে, মানে বোতলগুলো যে বড় বড় ড্রামগুলো যে 20 লিটার না 25 লিটার, ওইগুলো একটা সাইড ইনকাম রেখেছে। তো বউটার এই নিয়ে 4-5 বার মিসক্যারেজ হয়ে গেছে, বাচ্চা আসছে নষ্ট হয়ে যাচ্ছে, বাচ্চা আসছে নষ্ট হয়ে যাচ্ছে। উনি কলকাতারই একটা ভালো ডাক্তারকে দেখায়। আমি যেটা বলছি এটা হচ্ছে শিয়ালদা চেম্বার, ওনার বাড়ি হচ্ছে ফুলবাগানে, শিয়ালদা ফুলবাগান না কোথায় হুম থাকে হুম ওখানে। হুম। তো ডাক্তার বলছে আপনার তো সব ঠিক আছে, কিছুদিন যাওয়ার পরেই বাচ্চাগুলো নষ্ট, মানে মিসক্যারেজ হয়ে যাচ্ছে। এমন অনেক রকম টেস্ট করে, টেস্ট করার পরেও সব রিপোর্ট ভালো। এগ কোয়ালিটি লাস্টে, এগ কোয়ালিটি দেখছে, এগ কোয়ালিটিও ভালো, এগ কোয়ালিটি কখনো কখনো খারাপ হলে ধরে রাখতে পারে না, ব্লিডিং হয়ে বেরিয়ে যায়। আমাকে সব রিপোর্ট দেখিয়েছে। এবার মেয়েটার, ছোট ছেলেটার সঙ্গে লাভ ম্যারেজেই বিয়ে, এবং মেয়েটার বাপের বাড়ি, মানে শ্বশুর বাড়ির থেকে বাপের বাড়ি অনেকটাই ভালো। বাবা কোনো একটা স্কুলের, প্রাইমারি স্কুলের টিচার, আর শ্বশুর বাড়ির বাবা হচ্ছে ব্যবসা করে। বড় ছেলেটার সেরম মানে বেশি দূর পড়াশোনা করেনি বলে এরকম কোনো এরকম গ্রেট ইস্টার্ন বা খোসলার এরকম আমার ঠিক মনে পড়ছে না, মানে এরকম বলে ইলেকট্রনিক্সের দোকানের বাইরে সিকিউরিটি গার্ডের কাজ করে। আর বড় ছোট ছেলেটা কোনো একটা জায়গায় যে লোন টোন দেয়, ওরকমই কোনো একটা, ওই ব্যাংকগুলো যেমন হয় না, ওরকম ব্যাংকে ডকুমেন্টস তোলে, মানে ডকুমেন্টস তোলে, আর রাত্রিবেলা করে ওই মানে ওই জলের বোতল টোতল এগুলো একটা পরপর সার্ভিস একটা, মানে মানে একটা সাইড বিজনেস আছে। থাকলে বইয়ের প্রবলেম হচ্ছে, আমার বইয়ের কথা কম কম শুনছে, মাকে বেশি ইম্পর্টেন্স দিচ্ছে। আবার বইয়ের কথা শুনলে মনে হয় যে বেশি বউকে ভালোবাসছে, আমাকে বা আমার বাবু ভালোবাসছে না। এটা এখন খুব হচ্ছে, খুব হচ্ছে। থ্যাংক ইউ দিদি আমাদের সাথে এতক্ষণ মানে এত কিছু শেয়ার করার জন্য, এবং এতক্ষণ কি বলবো মানে এত সুন্দর সুন্দর আছে ঘটনা বলেছো। আগের পডকাস্টটা একটু অন্যরকম ছিল, আগের পডকাস্টের লিঙ্ক দেওয়া আছে নিচে, আপনারা দেখতে পারবেন। আর আমি আপনাদের হোস্ট কৌশিক সেন, আজকে আমাদের গেস্ট অনিন্দিতা দি, আর ক্যামেরার পেছনে অ্যাজ ইউজুয়াল কিংসুক। নমস্কার। নমস্কার।